সো প্রথমে হলো আমরা কোষ প্রাচীরের চিত্র আঁকবো, একেবারে সিম্পলভাবে আঁকার চেষ্টা করব। তোমাদের বইয়ের মধ্যে যে কোষ প্রাচীরের যে চিত্র দেওয়া আছে, দেখো এইটা, এই তো ঝামেলা করে এই চিত্র কষ্ট করে আঁকার দরকার নেই, যা সিম্পল এই চিত্রটা আঁকলে হবে। এটাকে আমি আরো একটু সহজ করে আর্ট করে দিই আর কি, এটাকে আমি আরো একটু সহজ করে আর্ট করে দিই। এখানে দুইটা কোষ প্রাচীর একসাথে দেখানো হয়েছে, এই যে দুইটা কোষ প্রাচীর মধ্য পর্দার সঙ্গে যুক্ত থাকে, এটা হচ্ছে মধ্য পর্দা। সো যেটা হলো মধ্য পর্দা, মধ্য পর্দার গায়ে প্রাথমিক প্রাচীর থাকে। জাস্ট এই যে আমি দাগ দিয়ে এই যে দিয়ে দিলাম, এই যে হলো প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার গায়ে কি থাকে? প্রাথমিক প্রাচীর থাকে। এই যেটা হলো প্রাথমিক প্রাচীর, তাহলে এটা মধ্য পর্দা, এটা প্রাথমিক প্রাচীর। এরপরে থাকে হচ্ছে গৌণ প্রাচীর। সো এরপরে যদি আমি গৌণ প্রাচীরটা দেখাই, এই যে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর থাকে। এই যে 1 স্তর, 2 স্তর, এই যে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর থাকে। এই যে 1 স্তর, 2 স্তর, এই যে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর থাকে। জাস্ট এটা আমি একটু ডট ডট দিয়ে দিই, ডট ডট দিয়ে দিই। এই যে এখান থেকে শুরু করে এই যে ডট ডট দিয়ে দিলাম, এই যে এখান থেকে শুরু করে এই যে ডট ডট দিয়ে দিলাম। এই যে আলহামদুলিল্লাহ আমার চিত্র আঁকা কমপ্লিট। এত সহজ চিত্র আঁকা। সো আমার সাথে সাথে প্র্যাকটিস করো, একেবারে 30 সেকেন্ডের মধ্যে চিত্র আঁকা শেষ হয়ে যাবে, কোনো ধরনের প্যারা নেই। এই যে এতটুক দিলে এনাফ। এখানে তোমার মানে যে সুন্দর স্কেচ করে 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 সময় নষ্ট করার কোনো দরকার নাই। জাস্ট এই যে সিম্পল। এখন এই পাশেরটা তুমি দিলেও দিতে পারো, না দিতে পারো, কোনো সমস্যা নাই। কোষ প্রাচীর রাখতে বলছে, যে চিত্র হয়ে গেছে। এখন এই পাশেরটা দিলেও দিতে পারো, না দিলেও না, আমি দিলাম না, আমার যেহেতু সময় কম। সো এই যে এটা যেহেতু মধ্য পর্দা, আমি একটু মাঝখানে একটু এই যে মাঝখানে একটু ডট ডট দিয়ে দিলাম, যে এটা হলো মধ্য পর্দা, এটা হলো মধ্য পর্দা। এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটা হলো গৌণ প্রাচীর। সো আমি এখন ইন্ডিকেট করব, এই যে দাগ দিলাম, এটা হলো মধ্য পর্দা, মধ্য পর্দা। এই যেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার গায়ে কি হয়? প্রাথমিক প্রাচীরের সৃষ্টি হয়। প্রাথমিক প্রাচীরের গায়ে গিয়ে গৌণ প্রাচীরের সৃষ্টি হয়। সো কোষটা কিন্তু এই দিকে কোষ প্রাচীরটা ঘিরছে, কোষ প্রাচীরটা এইভাবে 4 পাশ দিয়ে থাকে। সো আমি যত এই দিক থেকে এই দিকে যাবো, তত ভিতরের দিকে যাবো। এই দিক থেকে এই দিকে বেরোইলে আমি কোষ থেকে বেরোয় গেলাম, সো এটা বাইরের দিকে। যত এই দিকে ঢুকবো, এটা হলো ভিতরের দিকে, তার মানে এটা বাইরের দিকে, এটা ভিতরের দিকে, এটা আরো ভিতরের দিকে। সো এটা হলো এটা হলো বহিঃঝিল্লি। ঠিক আছে? সো কোষ প্রাচীরের ক্ষেত্রে এই যে থাকে, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর থাকে। কোষ প্রাচীরের যে এই যে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। সো যত আমি ভিতরের দিকে যাবো, বাইরের দিকে যাবো, এটা হলো, তাহলে এটা হলো বহিস্তর, এটা হচ্ছে বহিস্তর। এই যেটা হলো মাঝখানের স্তর, এটা হলো মধ্যস্তর, এটা হলো আরো ভিতরের স্তর, কারণ কোষ হলো ওই দিকে। ঠিক আছে? সো এটা হলো অন্তঃস্তর, এটা হচ্ছে অন্তঃস্তর। তাহলে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, এই তিনটাকে যদি একসাথে আমি বলি, তাহলে এটা হচ্ছে আমার গৌণ প্রাচীর। এটা হচ্ছে গৌণ প্রাচীর। এই যে আমার চিত্র আঁকা শেষ হয়েছে। এই যে মাঝখানে কোষ প্রাচীরের মাঝখানে কি থাকে? এই যে প্রাথমিক প্রাচীর, তারপরে গৌণ প্রাচীর, এগুলো অনুপস্থিতি লক্ষ্য করা যায়, ছিদ্র লক্ষ্য করা যায়। এগুলাকে কূপ বলা হয়। যে ছিদ্রগুলা যে থাকে, ছিদ্রগুলা হচ্ছে কূপ বা পিঠ। সো এই যে আমার চিত্র আঁকা শেষ, ইন্ডিকেট করাও শেষ। এই যে আমি লিখলাম হলো চিত্র হলো কি? কোষ প্রাচীর। চিত্র হচ্ছে কোষ প্রাচীর। বেশ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সিম্পল জিনিস, আহামরি কোনো কিছু নাই, সহজে হচ্ছে আমরা আনসার করতে পারতেছি। এখন আসো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও চমৎকারভাবে, সুন্দরভাবে আমরা চিত্র আঁকা প্র্যাকটিস করব। সো প্রথমে চলো আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকি। সো এই যে একেবারে সিম্পলভাবে, সহজ সরলভাবে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকবো। কোনো ধরনের টেনশন নিও না, এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দাগ দিলাম, এই যে এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, তারপর হলো এখানে একটা দাগ দিলাম, এই গ্যাপ বরাবর এখানে একটা দাগ দিলাম, এই গ্যাপ বরাবর এখানে একটা দাগ দিলাম, এই গ্যাপ বরাবর এখানে একটা দাগ দিলাম। হয়ে গেছে। এখন জাস্ট এই যেগুলো একটু মিশাই দিব, লাগাই দিব। ওকে 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 এই বরাবর দিয়ে এটা দিব, এই বরাবর দিয়ে এটা দিব, এই বরাবর দিয়ে এটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে আমার চিত্র, আলহামদুলিল্লাহ। এখন মাইটোকন্ড্রিয়ার গায়ে জাস্ট তুমি চিত্র কিন্তু পেন্সিলে আঁকতে হবে। আমি যে বোঝানোর সুবিধার জন্য বা হলো আমি একটু কালার করতেছি, বাট তুমি তো কালার করবে না, তোমাকে চিত্র কি করতে হবে? পেন্সিলে আঁকতে হবে। সো এই যে 2টা স্তর বিশিষ্ট হয়, বহিস্তর, অন্তঃস্তর। এই যে অন্তঃস্তরের গায়ে ছোট ছোট দানা থাকে, এই দানাগুলাকে অক্সিজম বলা হয়। এগুলাকে কি বলা হয়? অক্সিজম বলা হয়। সো এই যে অক্সিজম যেগুলো আছে, কিছু অক্সিজম দিয়ে দিলাম, ফাইন।
ওকে, এই যে তারপরে হচ্ছে কি ভিতরের যে অংশ এটাকে ম্যাট্রিক্স বলা হয়, ভিতরে একটু ম্যাট্রিক্স দিয়ে দিই, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে একটু ম্যাট্রিক্স দিয়ে দিলাম, এরকম ডট 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 করে দিলাম। সো এই যে আমার চিত্র কমপ্লিট, আমার চিত্র কমপ্লিট হয়েছে। আর ভিতরে একটু ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে গোলাকার ডিএনএ টিএনএ থাকে। সো আমি একটু ডিএনএ দিয়ে দিই, যদি আমি একটু ডিএনএ দিয়ে দিই, যেমন ধরো হচ্ছে একটু ডিএনএ দিয়ে দিলাম। সো এখানে যে একটু পেঁচানো 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 একটু ডিএনএ দিয়ে দিলাম। এরকম সব জায়গায় যে পুরোটা ব্যাপী যে দিতে হবে এরকম না, তোমাদের বইয়ের মধ্যে এরকম পুরা অংশব্যাপী দিয়ে দিছে, পুরো অংশব্যাপী দিয়ে দিছে, ওরকম দেওয়ার দরকার নাই। ধরো এই যে ডিএনএ দিয়ে দিলাম। এরপরে তাহলে মাইটোকন্ড্রিয়ার গায়ে আর কি থাকে, ডিএনএ থাকার ভিতরে একটু রাইবোজোম দানা টানা থাকে, মাইটোকন্ড্রিয়ার গায়ে একটু হচ্ছে ডিএনএ থাকে। আচ্ছা, এরপরে রাইবোজোম দানা থাকে। সো আমরা একটু রাইবোজোম দানা টানা দিয়ে দিই, একটু রাইবোজোম দানা দিয়ে দিই, রাইবোজোম দানা দিয়ে দিই। ধরো এই যে একটু রাইবোজোম দানা দিলাম, এটা হচ্ছে, এটা তো অন্য কালার দিয়ে দিই, ধরো এটা দিয়ে দিই। সো বিভিন্ন জায়গায় একটু রাইবোজোম দানা দিয়ে দিব। এই যে হয়ে গেছে। এখন চিত্র আমার কমপ্লিট হয়েছে। তাইলে হচ্ছে যে আমি এখন ইন্ডিকেট করব, ইন্ডিকেট করলে আমার কাহিনী শেষ। সো আমার সাথে সাথে আঁকতে হবে, আমার সাথে সাথে, কারণ তো তোমার তো সময় নাই। সো এখন না আঁকলে তুমি কখন আঁকবা, এখন না আঁকলে কখন আঁকবা। সো এটা হলো আমার বহিস্তর মাইটোকন্ড্রিয়ার, এটা হলো বহিঃঝিল্লি, এটাকে বলা হয় হচ্ছে বহিঃঝিল্লি, বাইরের ঝিল্লি যেটা। সো এটা হলো বহিঃঝিল্লি, বহিঃঝিল্লি, এটা হলো বহিঃঝিল্লি, এটা হলো আমার অন্তঃঝিল্লি, অন্তঃঝিল্লি। তার মানে মাইটোকন্ড্রিয়া দুইটা স্তর বিশিষ্ট, বহিঃঝিল্লি অন্তঃঝিল্লি। এই যে অন্তঃঝিল্লির যে গায়ে যে ভাঁজগুলো আছে, এই যে ভাঁজ, এই যে ভাঁজ, অন্তঃঝিল্লির যে ভাঁজগুলো আছে, এই ভাঁজটাকে কৃষ্টি বলা হয়, এই ভাঁজগুলাকে কি বলা হয়, কৃষ্টি বলা হয়। সো এটা হচ্ছে কৃষ্টি। তারপরে এই যে গায়ে যে ছোট ছোট এই যে দানাগুলা যেগুলো আছে, এগুলো হচ্ছে কি অক্সিজোম, অক্সিজোম, অক্সিজোম। মাইটোকন্ড্রিয়ার গায়ে কি আছে, যে ডিএনএ আছে, সো এই দাগ দিয়ে এটা হচ্ছে ডিএনএ। তারপর রাইবোজোম দানা আছে, সো এখানে একটা দাগ দিয়ে এটা দিলাম হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। ওকে, আমার চিত্র আঁকা কমপ্লিট হয়েছে। এখন আমি সুন্দর করে এখানে লিখব চিত্র হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, চিত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিকের চিত্র আঁকবো, তো এই চিত্রে একটু ঝামেলা করে দেওয়া আছে, অত ঝামেলা করার দরকার নেই, আমরা সহজ সুন্দরভাবে একটু চিত্র আঁকা শিখি। সো প্লাস্টিকের জন্য এই যে সেম ভাবে একটা গোল দিয়ে দিলাম। সো আবার কি করবো, এই যে এখান থেকে শুরু করে এই যে এটা দ্বিস্তরীয় আবরণ দিয়ে দিব। সো শোনো, একেবারে কম্পাস দিয়ে করতে হবে, যেভাবে আছে ওইভাবেই করতে হবে, ওরকম কোনো কথা নাই, জাস্ট নিজের মতো করে আঁকা, ঠিক আছে? অত প্যারা নিও না, সিম্পলভাবে সব কিছু চিন্তা করতে হবে, সব কিছু সিম্পলভাবে চিন্তা করতে হবে, প্যারা নেওয়া যাবে না। সো এই যে গেল, প্রথমে আমি শেপটা দিয়ে নিলাম, তারপরে আমি অন্য কালার ইউজ করতেছি চিত্র সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, বাট তুমি হলো সব পেন্সিলে আঁকবা। সেই যে দাগ টাগ একটু একটু কয়টা দাগ দিলাম, এখানে হচ্ছে কয়টা দাগ দিব, তারপর হলো এখানে কয়টা দাগ দিলাম, এখানে কয়টা দাগ দিলাম, এই যে হয়ে গেছে। এখন ধরে এই যে এখানে দিয়ে এই যে এটার সাথে এটা ব্যালেন্স করে দিয়ে দিলাম, ওকে, এটার সাথে দিলাম, দেওয়ার পরে এটার সাথে এই যে এখানে এটা মিলাই দিলাম, গেল, এর সাথে এটা গেল, পরে হচ্ছে যে এখান থেকে এটা দিয়ে দিলাম, ব্যাস, এই যে হয়ে গেছে। মানে যথাসম্ভব কম সময়ের মধ্যে যেন চিত্র আঁকা যায় সেভাবেই তোমাকে চিত্র আঁকতে হবে। এই যে এখন কি করলাম, ভিতরে ডট 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 দিয়ে দিলাম, ভিতরে ডট ডট দিয়ে দিলাম, এই যে প্লাস্টিক হয়ে গেল, প্লাস্টিক হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, ওকে ফাইন, এখন দেখো এখন কি করতে হবে। তাহলে হচ্ছে আমার চিত্র আঁকা হলো, আমি এখন ইন্ডিকেট করব। পাশাপাশি এখানে সামান্য কিছু বাকি আছে। এখানে হচ্ছে যে প্লাস্টিকের মধ্যে তোমরা দেখো এখানে কিছু রাইবোজোম আছে, আবার একটু ডিএনএ আছে, আবার হচ্ছে শ্বেতসার দানা আছে। সো ওগুলো আমরা একটু অ্যাড করব। তাহলে প্লাস্টিকের মধ্যে আমার ডিএনএ আছে, রাইবোজোম দানা আছে, শ্বেতসার আছে, এগুলো একটু দিব। সো একটু রাইবোজোম, প্রথমে একটু রাইবোজোমগুলো দিই,
এই যে রাইবোজোম। আচ্ছা, এরপর একটা জায়গায় একটু ডিএনএ দেই, যেমন ধরো এখানে দিই। সো এই যেরকম একটু ডিএনএ দিয়ে দিলাম, একটু পেঁচা পেঁচা ডিএনএ দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি শ্বেতসার দানা আছে, শ্বেতসার দানাটা একটু অন্য কালারে দিই। শ্বেতসার দানা একটু বড় করে, শ্বেতসার দানাটা একটু বড় করে দিব। সো সো এই যে শ্বেতসার দানা দিলাম, এই যে শ্বেতসার দানা দিলাম, এই যে হয়ে গেছে আমার প্লাস্টিডের চিত্র। সো এখন আমি কি করব, ইন্ডিকেট করব। প্লাস্টিড হলো দ্বিস্তর বিশিষ্ট, বাইরের স্তর এবং ভিতরের স্তর, দ্বিস্তরে আবরণ। কি হলো? হ্যাঁ হ্যাঁ, লাগছিল কেমনে লাগলো? এটা কই ছিল? গ্যাস বাড়া গেছে? না ফাড়ে নাই তো, গন্ধ বাড়বে, এটা সারা। বন্ধুরা না ফাড়ে নাই তো হইছে। সো আমরা তাহলে এটা এখন সুন্দরভাবে ইন্ডিকেট করব। সো এটা হলো দ্বিস্তর বিশিষ্ট, এই যে বাইরে যেটা এটা হলো বহিঝিল্লি, বহিঝিল্লি, বহিঝিল্লি। তারপর ভিতরের যেটা এটা হলো অন্তঝিল্লি, অন্ত অন্তঝিল্লি। ওকে ফাইন, বহিঝিল্লি হলো, অন্তঝিল্লি হলো। এখন হচ্ছে এই যে ধরো এটা ডিএনএ, সো ডিএনএ দিয়ে দিলাম। এই যেটা রাইবোজোম, রাইবোজোম, সো রাইবোজোম দিয়ে দিলাম। তারপর হচ্ছে শ্বেতসার দানা, সো এটা দাগ দিয়ে এই যে শ্বেতসার দানা, শ্বেতসার দানা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এই যে এগুলা হচ্ছে থাইলাকয়েড, এগুলো এক একটা কি থাইলাকয়েড, যেমন এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। সো এই যে এটা দাগ দিয়ে ধরো এটা হচ্ছে কি থাইলাকয়েড, থাইলাকয়েড। আবার হচ্ছে যে এখানে এই যে পুরা যে গুচ্ছটা, অনেকগুলো থাইলাকয়েড মিলে যে একটা গুচ্ছ হয়েছে, এই গুচ্ছটা হচ্ছে কি গ্রানাম, গুচ্ছটা হচ্ছে গ্রানাম। সো প্লাস্টিডের ভিতরে আমার ডিএনএ আছে, বহিঝিল্লি, অন্তঝিল্লি, ভিতরে হচ্ছে যাই আছে, এই যে ভিতরের যেগুলো আছে এগুলাকে স্ট্রোমা বলা হয়। এই যে ডট 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 যে দিছে এগুলো হচ্ছে স্ট্রোমা। সো এখানে দাগ দিয়ে এখানে লিখে দিলাম এটা হচ্ছে কি স্ট্রোমা। প্লাস্টিডের ভিতরে যে মাতৃকা এটাকে স্ট্রোমা বলা হয়, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ম্যাট্রিক্স বলে, এটাকে স্ট্রোমা বলা হয়। সো এই হচ্ছে আমার ইন্ডিকেশন। সো আমি এখন এখানে লিখবো হলো চিত্র হচ্ছে কি প্লাস্টিড, চিত্র হচ্ছে প্লাস্টিড। এখন আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্লাস্টিডের বর্ণনা আসলেও এই চিত্র দিবা, লিখবা চিত্র প্লাস্টিড। ক্লোরোপ্লাস্টের বর্ণনা আসলেও এই চিত্রই দিবা, নিচে লিখবা হলো ক্লোরোপ্লাস্ট। পার্থক্য এখানে। তাহলে এটা হচ্ছে প্লাস্টিক অবলিক, অবলিক হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এখন তোমার বর্ণনা কোনটা আসছে সেটা দেখবা। প্লাস্টিকের বর্ণনা আসলে সেম চিত্র দিয়ে শুধু প্লাস্টিক থাকবে, এটা লেখার দরকার নাই। ক্লোরোপ্লাস্টের বর্ণনা হলে সেম চিত্র দিয়ে এখানে শুধু ক্লোরোপ্লাস্ট লিখবা, এটা হলো একটা কৌশল। এখন হচ্ছে যে আমরা নিউক্লিয়াসের চিত্র আঁকবো, যেটা হলো কোষের কেন্দ্র, কোষের কেন্দ্র নিউক্লিয়াসও খুবই সিম্পল জিনিস। চিত্র আমরা খুবই সহজভাবে আঁকবো। এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিয়ে ফেলছি। আমারই কোনো কিছু না, আমারই কোনো কিছু না, সিম্পল ভাবে এই যে দিলাম, এই যে নিউক্লিয়াসের যে আবরণ হয়ে গেল। ফাইন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা নিউক্লিওলাস, এই যে মাঝখানে অপেক্ষাকৃত গাঢ় বস্তু, এটা হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, এরপর হচ্ছে কি করব, ভিতরে ক্রোমোজোমগুলা দিব। সো ভিতরে অসংখ্য ক্রোমোজোম ছড়ায় ছিটিয়ে থাকে। ক্রোমোজোমগুলো ধরো এই যে এরকম বিভিন্নভাবে অসংখ্য ক্রোমোজোম, আমি অসংখ্য ক্রোমোজোম দিব। হ্যাঁ, অসংখ্য ক্রোমোজোম দিয়ে দিলাম, ব্যাস। ওকে, এই যে এখন আমি কি যে ডট 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 একটু ডট ডট দিয়ে দিব। সো একটু ডট 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 দিয়ে দিব। হ্যাঁ, তো যে কোনো চিত্র আমি আঁকি, দেখো এই চিত্রটা আঁকতে আমার কতক্ষণ সময় গেল। চিত্র আঁকা কিন্তু
মানে খুবই অল্প সময়ের মধ্যে চিত্র আঁকবা, স্কেচ করার দরকার নাই, একটা টান জাস্ট একবার দিবা, একটা টান জাস্ট একবার দিয়ে দিবা, এর চেয়ে আর বেশি ঝামেলা করার দরকার নাই, কোনো সমস্যা নাই। এই যে আমার চিত্র কমপ্লিট হয়েছে। সো এখন একটা জিনিস তোমাকে যেটা মাথায় রাখতে হবে, চিত্রের ইন্ডিকেটটা যেন ভালো হয়, ইন্ডিকেটটা যেন একেবারে সঠিক হয়। সো এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এই যেটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস। সো এটা হচ্ছে নিউক্লিওলাস। এই যে ভিতরে যে ডট 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 দিছি, এগুলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপরে এই যে ক্রোমাটিন বস্তু, এগুলো হলো ক্রোমোজোম। এই যে সুতার মতো যে অংশ দিছি, সো এটা তোমাদের বইয়ের মধ্যে কি লেখা আছে, নিউক্লিয়ার রেটিকুলাম। এটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার জালিকা বলতে পারি, ক্রোমাটিন বস্তু বলতে পারি, ক্রোমোজোম বলতে পারি, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা। সো নিউক্লিয়ার রেটিকুলাম বইয়ের মধ্যে আছে, আমি এটাই লিখি নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম। এই যে এখন হচ্ছে আমি চিত্র লিখব, যে আমার চিত্র হচ্ছে কি নিউক্লিয়াস। ব্যাস, আমরা হচ্ছে এখন স্নায়ু টিস্যুর চিত্র আঁকবো, একেবারে সিম্পল ভাবে আমরা আঁকবো। এই যে এভাবে আঁকলাম, কোনো সমস্যা নাই। সো এগুলো একটু শাখা প্রশাখা এরকম দিয়ে দিলাম। গেল, হ্যাঁ কোষ দিয়ে দিলাম, এখান থেকে এই যে গেল। এখন চাইলে হলো একটু এই যে সিম্পল, আমার সাথে সাথে চিত্র আঁকো, দ্রুত চিত্র আর্ট করে ফেলো, চিত্র প্র্যাকটিস করতে হবে। এই যে হয়ে গেছে, এই যে চিত্র যেটা আছে সেম ভাবে এই যে চিত্র আঁকছি, আমি একটু কালার করে রাখছি, তোমরা হচ্ছে পেন্সিলে আঁকবে, তোমাদের তো কালার করা লাগবে না। গেল এই মোটামুটি। সো একটু ডট 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 দিয়ে দিতে পারো। সো আমরা হচ্ছে এখন এটা ইন্ডিকেট করব। তো একটা স্নায়ু টিস্যু বা নিউরন যেটা, সো নিউরনের মূল অংশ যেটা, এটা হলো কোষ দেহ। এই যেটা হলো কোষ দেহ, মূল অংশ হচ্ছে কোষ দেহ। আর চারপাশ দিয়ে যে ছড়া আছে এগুলো হলো প্রলম্বিত অংশ। এই যে কোষ দেহের সাথে যে ছোট ছোট প্রলম্বিত অংশ আছে, এগুলোর নাম হচ্ছে ডেনড্রন। সো এই যে দাগ দিলাম, এটা হচ্ছে ডেনড্রন। এই ডেনড্রনের যে শাখা প্রশাখা আছে, এগুলাকে বলা হয় ডেনড্রাইট। সো এই যেগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। তারপরে বড় একটা প্রলম্বিত অংশ আছে, এটা হলো অ্যাক্সন। বড় প্রলম্বিত অংশটার নাম কি? অ্যাক্সন। আর অ্যাক্সনের যে প্রান্ত আছে এটাকে বলা হয় অ্যাক্সন প্রান্ত। ওকে, এই যে আমার চিত্র আঁকা শেষ, ইন্ডিকেট করা শেষ, আমি এই যে চিত্র লিখবো। চিত্র হচ্ছে কি নিউরন। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক এই যে নিউরন। প্রোমেটাফেজ ধাপ, আমার সাথে সাথে তোমরা এখনই এই মুহূর্তে হলো চিত্র আঁকা শেষ করে ফেলো। এই যে প্রথমে হলো আমি কোষের যে একটা শেপ, এই কোষের শেপটা দিলাম। তারপরে হচ্ছে এই যে আমি হলো কোষ প্রাচীর দিয়ে দিব, কোষ প্রাচীর দিয়ে দিলাম। এখন হচ্ছে যে জাস্ট এই যে চিত্র কিন্তু কমপ্লিট। জাস্ট হলো আমরা কি পড়তেছি এখন, প্রোমেটাফেজ ধাপ পড়বো। এই যে প্রোমেটাফেজ ধাপ
সেই ক্ষেত্রে উদ্ভিদ আছে, প্রাণী আছে, দুইটা চিত্রই আছে। সো দুইটা চিত্র আমার দেওয়ার দরকার নাই, শুধু উদ্ভিদ কোষের চিত্রটা দিলেই হবে, শুধু উদ্ভিদ কোষের চিত্র দিলেই হবে এই যে প্রোমেটাফেজের ক্ষেত্রে। সো এখন হচ্ছে আমি স্পিন্ডল যন্ত্র দিয়ে দিব, স্পিন্ডল যন্ত্র দিয়ে দিব। সো এখানে স্পিন্ডল যন্ত্র দিব, ঠিক আছে। তার আগে হচ্ছে আমি একটু এই যে নিউক্লিয়ার মেমব্রেন, বিলুপ্তপ্রায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এগুলো যেহেতু বিলুপ্ত হতে থাকে, সো এগুলো একটু দিয়ে দিলাম যে এখানে আছে। এরপরে হচ্ছে আমি কি করব, স্পিন্ডল যন্ত্র দিব। ওকে, স্পিন্ডল যন্ত্র আমি একটু ডিফারেন্ট করার জন্য একটু কালার করতেছি। সো এই যে স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র দিয়ে দিলাম, ব্যাস। এখন হলো ক্রোমোজোমগুলা কি হবে, স্পিন্ডল তন্তুর সাথে এই যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে এগুলোর সাথে ক্রোমোজোমগুলা লেগে থাকবে। যে ক্রোমোজোমগুলা যে আছে, ক্রোমোজোমগুলা ছড়ায় সেটা স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকবে। সো এখানে আমার ক্রোমোজোম বিভিন্ন ধরনের, এই যেমন ধরো এখানে একটা ক্রোমোজোম দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। ওকে, আর একটা হচ্ছে এই জায়গাতে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম, একটু ছড়ায় সেটা ক্রোমোজোমগুলো দিব, ব্যাস। এই যে হয়ে গেছে। এই হলো আমার প্রোমেটাফেজ ধাপ, প্রোমেটাফেজ ধাপ। তাহলে প্রোমেটাফেজ ধাপে আমার মানে কোনো ইয়া নাই, আমার কোনো কিছু নাই, সিম্পল জিনিস। জাস্ট এই যে আমার নিউক্লিয়ার মেমব্রেন ছিল, আমার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ছিল একটু, এগুলো একটু ডট 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 করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই ধাপের মধ্যে এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হতে শুরু করে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস কি হয়, বিলুপ্ত হতে শুরু করে। এবং এই যে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এই যে খাঁচাটা সৃষ্টি হলো এটা হলো স্পিন্ডল যন্ত্র। দুই, এখানে মেরু, এটা মেরু, মাঝখানের অঞ্চলটা হলো বিষুবীয় অঞ্চল। দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এবং হচ্ছে এই যে এই ক্রোমোজোমগুলা যে আছে, এই ক্রোমোজোমগুলার যে সেন্ট্রোমিয়ার, এগুলা আবার এই স্পিন্ডল তন্তুগুলার সাথে লেগে থাকে, স্পিন্ডল তন্তুগুলার সাথে, এই স্পিন্ডল তন্তুগুলার সাথে লেগে থাকে। সো স্পিন্ডল যন্ত্র গঠন করে, এই জন্য এই তন্তুগুলাকে স্পিন্ডল তন্তু বলা হয়। এই তন্তু, যে তন্তুগুলার সাথে ক্রোমোজোম লেগে থাকে ওই তন্তুগুলাকে আবার ক্রোমোজোমাল তন্তু বলা হয়। যেমন ধরো এই তন্তুটার সাথে ক্রোমোজোম লেগে আছে, অতএব এটা ক্রোমোজোমাল তন্তু। এই তন্তুটার সাথে ক্রোমোজোম লেগে নাই, অতএব এটাকে আমি ক্রোমোজোমাল তন্তু বলতে পারবো না। সো স্পিন্ডল যন্ত্রের মধ্যে অনেক তন্তু থাকে, যেগুলোর সাথে ক্রোমোজোম লেগে থাকে এগুলাকে ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এগুলো যেহেতু ক্রোমোজোমকে আকর্ষণ করে, তাই এগুলাকে ট্র্যাকশন ফাইবার বলা হয়, আকর্ষণ তন্তুও বলা হয়। সো এখন আগে হচ্ছে আমাকে ইন্ডিকেট করতে হবে। সো এই যে প্রোমেটাফেজ হয়ে গেছে, আমি ইন্ডিকেট করব, এটা হলো আমার কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ প্রাচীর। আর এটা ইন্ডিকেট করতে পারি, এটা হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তারপর হচ্ছে এটা হলো স্পিন্ডল যন্ত্র। সো এখানে আমি দাগ দিলাম, দাগ দিয়ে এটা হলো স্পিন্ডল, স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। যে কোনো একটাকে আমরা দেখালাম এক স্পিন্ডল। এটা হলো ক্রোমোজোম, এটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম। এই যেটা হলো স্পিন্ডল তন্তু, সো এটা দিলাম স্পিন্ডল, স্পিন্ডল তন্তু। আর হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। সো স্পিন্ডল তন্তুটা আমরা একটু উপরের দিকে দেই, এই যে এটা দিলাম হলো স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। ওকে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যাচ্ছে, সো এটা আমরা কি দিতে পারি, বিলুপ্ত প্রায়, এই যে বা লুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস। লুপ্ত প্রায় মানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সো এটা হলো লুপ্ত প্রায় বা বিলুপ্ত প্রায়, লুপ্ত প্রায়, লুপ্ত প্রায় নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর এটা হচ্ছে লুপ্ত প্রায়, লুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন। সো আমাদের চিত্র কমপ্লিট, ইন্ডিকেট করা হয়ে গেছে। এখন এই কথাটা আমাকে এখানে অবশ্যই লিখতে হবে, এই যে চিত্র হচ্ছে কি প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, চিত্র হচ্ছে প্রোমেটাফেজ। ইয়েস, কমপ্লিট। সো আমরা এখন আঁকবো হচ্ছে মেটাফেজ ধাপ। সেম ভাবে যেভাবে দাগ দিয়ে জাস্ট প্রথমে হলো শেপটা দিয়ে নিলাম, তারপর হলো এই যে কোষ প্রাচীর দিয়ে দিব, কোষ প্রাচীর দিয়ে দিলাম। ওকে, এই যে হয়ে গেছে।
হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এখন আমাকে কি করতে হবে, মেটাফেজ ধাপের জন্য স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র ছিল আমি এখন স্পিন্ডল যন্ত্র আঁকবো। এই যে মেটাফেজ ধাপ, সো মেটাফেজ ধাপের মধ্যে কি হয়, এই যে স্পিন্ডল যন্ত্র আঁকতেছি, এই যে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্রগুলো একটু এরকম শেপের হয়ে যাবে আর কি, সামান্য ধরনের চেঞ্জ আসবে, রাইট? ওকে, এই হচ্ছে, এই হলো স্পিন্ডল যন্ত্র আঁকলাম। এখন দেখো এই প্রোমেটাফেজ ধাপের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এগুলা বিলুপ্ত হইতেছিল, লুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস। তবে মেটাফেজ ধাপের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এগুলো একেবারে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, সো এখানে আর উল্লেখ করার দরকার নেই। জাস্ট এই যে এগুলার গায়ে যে আমার যে যে ক্রোমোজোমগুলা যে ছিল, সো ক্রোমোজোমগুলা দিব আমি। তো এখানে মেটাফেজ ধাপের মধ্যে ক্রোমোজোমগুলা সবগুলা বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। প্রত্যেকটা ক্রোমোজোম কি করে, বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। সো আমি ক্রোমোজোমগুলো দিচ্ছি, প্রত্যেকটা ক্রোমোজোম হচ্ছে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। সো এই যে ধরো ক্রোমোজোমগুলো দিলাম, বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে। সো এই যে বাহুগুলা দিলাম, এই যে একটা দিলাম, এই যে এখানে আর একটা দিলাম। ওকে, ব্যাস এই যে। সো এই হলো আমার মেটাফেজ ধাপের চিত্র আঁকা কমপ্লিট। আর কোনো কিছু এখানে বাকি নাই, জাস্ট এখানে আমি কি করব, জাস্ট ইন্ডিকেট করব। সো আমি ইন্ডিকেট করব, প্রথমে এখানে ইন্ডিকেট করবো, এটা হলো কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে আমার স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল যন্ত্রের যেটা মেরু, সো আমি এটা মেরু ইন্ডিকেট করি। এটা হলো স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। তারপর এই অঞ্চলটা হলো বিষুবীয় অঞ্চল, সো এখানে দাগ দিলাম, এটা হলো বিষুবীয় 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 অঞ্চল, বিষুবীয় অঞ্চল। তারপরে হচ্ছে যেগুলো হলো ক্রোমোজোম, সো ক্রোমোজোম দিলাম, ক্রোমোজোম। ওকে ফাইন, আমার হয়ে গেছে। সো আমি এখানে চিত্র দিব, যে চিত্র হচ্ছে কি মেটাফেজ, চিত্র হচ্ছে কি মেটাফেজ। এই যে আমার হয়ে গেছে। আমরা এখন অ্যানাফেজ ধাপের চিত্র আঁকবো। সো এই যে প্রথমে সিম্পল সহজভাবে আমি প্রথমে যে শেপ দিয়ে নিলাম, তারপর হচ্ছে এই যে আমি কোষ প্রাচীরগুলা দিব, এই যে কোষ প্রাচীর দিলাম। তারপরে হচ্ছে আমি কি করব, তারপরে হচ্ছে এই যে স্পিন্ডল যন্ত্রের যে ইয়াটা আছে, এই স্পিন্ডল যন্ত্রটা আমি দিব। সো স্পিন্ডল যন্ত্রটা আমি দিব, স্পিন্ডল যন্ত্র এখানে কি কালার দিছি একটু দেখি। স্পিন্ডল যন্ত্র আমি আচ্ছা ভুল করে ফেলছি আর কি, কালার কম্বিনেশন আমার ভুল হয়ে গেছে, রিয়েলি সরি। সো স্পিন্ডল যন্ত্র দিতে হবে, এটা তুমি পেন্সিলই দিবে, আমি এমনি সুন্দর করার জন্য কালার দিচ্ছি আর কি। সো এই যে দিলাম, এই যে স্পিন্ডল যন্ত্র দিচ্ছি। ওকে, এই যে হয়ে গেছে। আচ্ছা এখানে কি হবে, এই ধাপের মধ্যে মূলত কি হবে, এই ধাপের মধ্যে দেখো এই যে বিষুবীয় ক্রোমোজোমগুলো যে বিষুবীয় অঞ্চল বরাবর আছে এবং সেন্টোমিয়ারের বিভাজন শুরু হয়। একটু আগে বলা হয় যে সেন্টোমিয়ারগুলো মাঝখান দিয়ে বিভাজিত হয়ে যায়, মাঝখান দিয়ে বিভাজনে শুরু হয় এবং এই 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 প্রোমেটাফেজ ধাপে আসা সেন্টোমিয়ারগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। তো সেন্টোমিয়ারগুলো দুই ভাগে ভাগ হলে একটা ক্রোমোজোম মাঝখান দিয়ে যদি ভাগ হয়ে যায়, তো একটা ক্রোমোজোম থেকে তখন দুইটা ক্রোমোজোম হবে। দুইটা ক্রোমোজোম হলে অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে যায়, বাকি অর্ধেক ক্রোমোজোম অপর মেরুর দিকে গমন করে। সো এই যে অর্ধেক ক্রোমোজোম, ধরো এখানে একটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা এই মেরুর দিকে যাচ্ছে, বাকি অর্ধেক ক্রোমোজোম অপর মেরুর দিকে গমন করে। সো এই যে এরকম, এই যে অর্ধেকটা এই মেরুর দিকে যাচ্ছে, বাকি অর্ধেকটা হচ্ছে এই মেরুর দিকে যাচ্ছে। সো এই যে দিয়ে দিলাম। আচ্ছা এই তাহলে হচ্ছে এই যে এই হলো আমার, এই হচ্ছে মেটাফেজ, এই হচ্ছে অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপ, তাহলে এই ধাপের মধ্যে ক্রোমোজোমগুলোর সেন্টোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে গেলে একটা ক্রোমোজোম ভাগ হয়ে দুইটা ক্রোমাটিডে দুইটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে। একটা ক্রোমোজোমের সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি করে এবং অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে যায়, বাকি অর্ধেক ক্রোমোজোম অপর মেরুর দিকে গমন করে। হ্যাঁ এই হচ্ছে, তাহলে আমি এখন ইন্ডিকেট করব। ওকে ফাইন, চিত্র আঁকা কমপ্লিট। সো আমি এখন ইন্ডিকেট করব, ইন্ডিকেট, এটা হচ্ছে কোষ প্রাচীর,
কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটা হচ্ছে আমার স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, এটাকে মেরুটা ইন্ডিকেট করে দেই তাহলে একটু ভালো হয়, যেহেতু মেরুর দিকে যায় অত মেরুটা ইন্ডিকেট করা ভালো। এটা হলো মেরু, এ হলো স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র গেল, মেরু গেল, এগুলো হলো অপত্য ক্রোমোজোম। সো এটা দিয়ে দিলাম হলো অপত্য, অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম। ওকে ফাইন। এই হচ্ছে এটা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। এই হচ্ছে ইন্ডিকেটর, এর চেয়ে বেশি কিছু আমার দরকার নাই। এই যে আমি চিত্র লিখবো হচ্ছে কি অ্যানাফেজ, চিত্র হচ্ছে অ্যানাফেজ। চিত্র আঁকা কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ, চিত্র আঁকা শিখে ফেলছি। সো টেলোফেজের চিত্র আঁকবো, চিত্র ওই আগের মতোই আমরা চিত্র আঁকবো, আগের মতোই চিত্র আঁকবো। জাস্ট কোষ প্রাচীর দিয়ে দিলাম, কোষ প্রাচীর দিয়ে দিলাম। সো এখানে যেটা হলো টেলোফেজের মধ্যে যেটা হলো, এই যে ক্রোমোজোমগুলো যে মেরুর দিকে যাচ্ছে, ক্রোমোজোমগুলো যে মেরুর দিকে যাচ্ছে, তারা মেরুতে যা পৌঁছাবে, এরা মেরুতে যা পৌঁছাইলে এই যে মাঝখান দিয়ে একটা এই যে ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাচ্ছে, এই যে স্পিন্ডল যন্ত্র যেটা ছিল, স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্রটা এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, স্পিন্ডল যন্ত্রটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। ক্রোমোজোমগুলো এই যে অর্ধেক ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাচ্ছিল, ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাচ্ছিল। সো এটা হলো মেরুতে যা পৌঁছাবে, মেরুতে ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছাবে। সো এই যে ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছাইছে, ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছাইছে এবং নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব করছে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের আবির্ভাব করছে। এবং তার মানে এখানে একটা নিউক্লিয়াসের, অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হলো, এখানে একটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হলো। আর এই যে স্পিন্ডল যন্ত্র আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে টেলোফেজ ধাপ। সো টেলোফেজের ক্ষেত্রে ইন্ডিকেটের বিষয় থাকে। সো ইন্ডিকেট আমরা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজোম, কোষ প্লেট, লুপ্তপ্রায়। ওকে, সো আমরা একটু ইন্ডিকেট করি, ইন্ডিকেট যদি করি, সো এটা হলো কোষ প্রাচীর, কোষ প্রাচীর। আচ্ছা, এটা হলো এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এই যে হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। ওকে, তার মানে এটা হলো এই যে অপত্য নিউক্লিয়াস। সো এখানে একটা দাগ দিয়ে লিখলাম, এটা হলো অপত্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস। এই যে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে, সো এটা হলো লুপ্তপ্রায়, লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল, লুপ্তপ্রায় স্পিন্ডল যন্ত্র। আর এই যে দুটা নিউক্লিয়াসের মাঝখান দিয়ে একটা কোষ প্লেটের সৃষ্টি হয়, কোষ প্লেট, কোষ প্লেট। এই কোষ প্লেট বরাবর কোষ দুইটা আলাদা হয়ে যায়, এর ফলে যে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়। ব্যাস, এই হলো চিত্র। আমার চিত্র হচ্ছে কি, চিত্র হচ্ছে টেলোফেজ ধাপ, চিত্র হচ্ছে টেলোফেজ। সো প্রোফেজের ক্ষেত্রে আমরা চিত্র যদি আঁকি, প্রোফেজের চিত্র হলো কি, এই যে সিম্পল ভাবে এই যে একটা চিত্রই আমরা আঁকবো, বেশি না। সো সবগুলোর জন্য আমরা একটা চিত্র আঁকছি, প্রোফেজের জন্য ওই একটা চিত্রই আঁকবো। সো এই হলো আমার, এরপরে হচ্ছে নিউক্লিয়াস থাকবে। সো এই হলো নিউক্লিয়াস, এর ভিতরে নিউক্লিওলাস, তার ভিতরে ক্রোমোজোম থাকবে। সো আমি একটু ক্রোমোজোমগুলো এরকম ছড়া আছে, এটা এই যে কিছু ক্রোমোজোম দিয়ে দিলাম, ব্যাস। জাস্ট ইন্ডিকেট হবে কি, ইন্ডিকেট যদি করি তাহলে এটা কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন কি, নিউক্লিয়াসের আবরণ যেটা, এটা হলো নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর এটা হচ্ছে আমার ওই যে ক্রোমাটিন বস্তু বা ক্রোমোজোম। তোমাদের এখানে কি লেখা আছে, এখানে আছে ক্রোমাটিন। সো আমি ক্রোমাটিন লিখতে পারি, ক্রোমাটিন বস্তু লিখতে পারি, নিউক্লিয়ার রেটিকুলাম লিখতে পারি, যেটা ইচ্ছা। সো এটা লিখলাম ক্রোমাটিন। ওকে ফাইন, এই যে আমার হয়ে গেছে। এই যে আমি এখন চিত্র লিখবো, হচ্ছে চিত্র হচ্ছে প্রোফেজ ধাপ,
চিত্র হচ্ছে প্রোফেজ ধাপ। চিত্র দিয়ে তারপর বর্ণনা দিব। এই যে একটা চিত্র আঁকা হয়ে গেল। এই হলো পুংস্তবকের বর্ণনা। এই যে পুংস্তবকের এটা, এই যে অংশটা হলো পরাগধানী। পরাগধানীর মধ্যে থাকে হলো পরাগ রেণু। সো এখানে আমি ইন্ডিকেট করব সহজ সিম্পল জিনিস, এভাবে একটা চিত্র আর্ট করব। এটা হলো পুংদণ্ড, পুংদণ্ড বা হচ্ছে পরাগদণ্ড। এটা হলো পরাগধানী, পরাগধানী, পরাগধানী বা পরাগথলি। এই যে পরাগধানী এবং পরাগদণ্ড, এটা পরাগদণ্ড লিখি। এটা হলো একই, পুংদণ্ড আর পরাগদণ্ড একই জিনিস। সো এটা হলো পরাগদণ্ড, পরাগদণ্ড। এটা হলো পরাগধানী। এই পরাগদণ্ড এবং পরাগধানীর যে সংযোগস্থল, সংযোগস্থলটাকে বলা হয় যোজনী। আচ্ছা, আর হলো কি, এই পরাগধানীর মধ্যে কি আছে? পরাগ রেণু আছে। সো একটা জায়গাতে দাগ দিয়ে, একটা জায়গাতে একটু দাগ দিয়ে লিখে দিলাম পরাগ রেণু, পরাগ রেণু, পরাগ রেণু। ওকে ফাইন। এই যে চিত্র, এই যে চিত্র হচ্ছে কি? চিত্র হচ্ছে পুংস্তবক, চিত্র হচ্ছে পুংস্তবক, পুংস্তবক। বেশ, আমার চিত্র আঁকা কমপ্লিট। এখন যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধরো এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসবে, সেটা হচ্ছে পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। তোমার একাদশ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, পুংগ্যামেটোফাইটের উৎপত্তি। সো পুংগ্যামেটোফাইটের উৎপত্তির জন্য অবশ্যই চিত্র আঁকতে হবে, চিত্র আঁকতে হবে। সো আমি চিত্রটা একটু শর্টকাট করে দিই সবসময়। পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, এই যে এরকম করে কাটা 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 একটা পরাগ রেণু দিয়ে দিলাম। ব্যাস, এতটুকু এনাফ। এখানে আমি লিখলাম হলো পরাগ রেণু, পরাগ রেণু। এখানে একটা জিনিস মনে করো, পুংগ্যামেটোফাইটের উৎপত্তি, পুংগ্যামেটোফাইটের বিকাশ, এটা কিন্তু এই টাইপের প্রশ্ন আসবে। এই প্রশ্ন আসলে অবশ্যই চিত্র আঁকতে হবে, অবশ্যই চিত্র আঁকতে হবে। এই যে পরাগ রেণুর চিত্র আঁকছে, পরাগ রেণুর চিত্র আঁকছে। সো পরাগ রেণু লিখে দিলাম। এখন হচ্ছে আমি কি করব, এই যে গোল দিয়ে আমি জাস্ট এখানে আর একটা চিত্র আঁকবো। এই যে চিত্রটা দেখো কতটা সহজভাবে, কতটা সিম্পলভাবে আমি চিত্রটা আঁকি। এই যে আমার মতো করে কম সময়ের মধ্যে চিত্র আঁকবো। এই যে চিত্র আঁকা কমপ্লিট। একটা চিত্র আঁকলাম, এখানে আর একটা চিত্র আঁকবো, এখানে আর একটা চিত্র আঁকবো। সো এই যে আর একটা চিত্র আঁকলাম, এই যে আর একটা চিত্র আঁকলাম, এই যে চিত্র, এই যে শেষ, চিত্র শেষ। এই যে এখানে পরাগ নালী যেটা, এটা দিব, এখানে দুইটা এখানে দিব, এখানে একটা ছোট নিউক্লিয়াস দিব, এখানে একটা বড় নিউক্লিয়াস দিব। সো উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার চিত্র। এতটুকু চিত্র, সিম্পল চিত্র দিলেই হবে। এটা এতটুকু সিম্পল চিত্র দিতে পারবো না, ইনশাল্লাহ অবশ্যই পারবো। সো এখানে আমরা ইন্ডিকেট করব, এখানে ইন্ডিকেট করব। এটা হলো বহিত্বক, বহিত্বক বাইরের ত্বক, বহিত্বক, বহিত্বক বা এটাকে বলা হয় এক্সাইন, ইংরেজিতে বলে এক্সাইন। এই যেটা হলো অন্তত্বক, এটা হচ্ছে কি অন্তত্বক, অন্তত্বক। এটা হচ্ছে ইনটাইন, ইনটাইন। ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকে। এটা হলো জনন কাজে অংশগ্রহণ করে, এটা হলো জনন নিউক্লিয়াস, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। আর এটা নালী তৈরি করে, এই জন্য এটাকে অপেক্ষাকৃত বড় যেটা, এটা নালী তৈরি করে, এটা হচ্ছে নালী নিউক্লিয়াস, নালী নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস এবং নালী নিউক্লিয়াস। এই যেটা হলো, এই যে এই দিক দিয়ে পরাগ নালীটা, যে কি বলে পরাগ নালী তৈরি হয়। সো এটা হলো পরাগ নালী, এটা হচ্ছে পরাগ নালী। এই পথ দিয়ে হচ্ছে যায়, পরাগ নালীটা যায় আগে, তারপরে হচ্ছে এই যে এই পথ দিয়ে এই যে জনন নিউক্লিয়াসটা যায়। যাওয়ার সময় জনন নিউক্লিয়াসের মধ্যে মাইটোসিস বিভাজন হয়ে একটা থেকে দুইটা পুংগ্যামেটের সৃষ্টি হয়। সো এটা হলো পুংগ্যামেট, পুংগ্যামেট। সো এই হলো আমার চিত্র কমপ্লিট, আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে লিখবো হচ্ছে পুংগ্যামেটোফাইট, গ্যামেটোফাইট বা পুংগ্যামেটোফাইটের বিকাশ, পুংগ্যামেটোফাইটের বিকাশ। সো এই যেভাবে একটা চিত্র লিখলে হবে। সো স্ট্রিগ্যামেটোফাইটের বিকাশ যেটা, এটা এই যে আমরা যে আমরা যে হচ্ছে এই যে স্ত্রীস্তবক পড়ছি, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এই গর্ভাশয়ের মধ্যে এই জায়গার মধ্যে ঘটনাটা ঘটতেছে, ডিম্বকের এই জায়গার মধ্যে। সো গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বক থাকে, তো ডিম্বকের মধ্যে কোনো একটা মাতৃকোষ, কি কোষ, ডিম্বকের মধ্যে এটাকে বলা হয় যে কোনো একটা জনন মাতৃকোষ, টুয়েন বিশিষ্ট, এটাকে কি বলা হয়, জনন মাতৃকোষ, মাতৃকোষ। এটাকে আমরা একটু এভাবে লিখি, জনন, এই যে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ টুয়েন। এটার মধ্যে কি বিভাজন হয়, মিওসিস বিভাজন ঘটে,
মিওসিস। মিওসিস মিওসিস বিভাজন ঘটলে একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয়। তো চারটা কোষের যে সৃষ্টি হয় তার মধ্যে তিনটা হলো মরে যায়, মৃতপ্রায়। মৃতপ্রায় তিনটা মরে যায়, একটা সজীব কোষ থাকে, একটা সজীব কোষ সজীব থাকে। সো এই সজীব কোষটার মধ্যে মাইটোসিস বিভাজন ঘটে। মাইটোসিস বিভাজন ঘটলে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, দুইটা দুই মেরুতে চলে যায় এবং হচ্ছে পরপর আবার এটার মধ্যে মাইটোসিস বিভাজন ঘটে। এখন মাইটোসিস না মাইটোটিক তোমার ইচ্ছা মতো একটা বলতে পারো, মাইটোটিক বললেও হবে, মাইটোসিস বললেও হবে, কোনো সমস্যা নাই, যদিও দুইটার মধ্যে পার্থক্য আছে, বাট এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে এখানে এখানে দুইটা কোষের সৃষ্টি হবে মাইটোসিসের মাধ্যমে, এখানে দুইটা কোষ হবে, এখানে আবার মাইটোসিস হবে, আবার মাইটোসিস হবে, আবার যদি মাইটোসিস হয় তাহলে কি হবে, তখন হলে এখানে চারটা হয়ে যাবে, এখানে চারটা হয়ে যাবে দুই মেরুতে, এই মেরুতে চারটা হয়ে যাবে, মোট চারটা আটটা কোষের সৃষ্টি হবে। এবং সর্বশেষ হচ্ছে যেটা হবে, এই যে আমি যদি এখানে এটা ভালো করে দেখাই, তাহলে এখানে চারটা কোষ, এখানে চারটা কোষ, এখান থেকে একটা কোষ মাঝখানে চলে আসবে, এখান থেকে একটা কোষ মাঝখানে চলে যাবে, চলে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করবে। তো এখানে হলো তিনটা কোষ থাকবে, এই তিনটা কোষকে বলা হলো প্রতিবাদ কোষ। আর এখানে হলো এই যে মাঝখানে একটা বড় কোষ হবে, এটা হলো ডিম্বাণু, দুই পাশে দুইটা সহকারী কোষ থাকবে, দুই পাশে দুইটা সহকারী কোষ থাকবে। সো এই হচ্ছে আমার স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বিকাশ হয়ে গেল। তাই এখানে কি হলো মাইটোসিস, মাইটোসিস, এখানে হলো মাইটোসিস, এখানে হলো মাইটোসিস, এই যে এখানে একবার হচ্ছে মাইটোসিস, তার মানে টোটাল তিনবার মাইটোসিস ঘটছে, তিনবার মাইটোসিস ঘটছে। এখানে একটু ইন্ডিকেট করতে হবে, এটা হলো প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। এখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। এটা হলো ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এই পাশে হলো সহকারী কোষ, সহকারী কোষ, সহকারী কোষ। আচ্ছা, এই যে দুইটা সহকারী কোষ আছে, দুইটা সহকারী কোষ আছে এবং একটা ডিম্বাণু, এই তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে গর্ভযন্ত্র। এই তিনটাকে একসাথে কি বলা হয়, গর্ভযন্ত্র বলা হয়। সো এই যে আমি এখন চিত্র লিখব, চিত্র হচ্ছে কি স্ত্রী গ্যামেটোফাইটের, স্ত্রী গ্যামেটো বা গ্যামেটো দুইভাবে বলা যায়, গ্যামেটোফাইটের বিকাশ, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। এই যে আলহামদুলিল্লাহ, এরকম একটা চিত্র যদি থাকে, বর্ণনা কি লেখছো কিছু পড়বে না। এই অধ্যায় 11 সর্বশেষ টপিক যেটা, সেটা হলো নিষেক জিনিসটা আমরা সামান্য পরিমাণে হালকাভাবে বুঝাই দিব। সো এখানে হচ্ছে আমার প্রতিবাদ কোষ আছে, এখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এখানে ডিম্বাণু আছে, দুই পাশে দুইটা সহকারী কোষ আছে। সো এখানে যেটা হয়, সো এই যে এখানে হলো এই যে পরাগ নালীটা আসতে থাকে, আসার পরে হচ্ছে এখানে তো দুইটা পুংগ্যামেট থাকে। এটা আমার উদ্দীপকটা খুব ভালো করে মনে রাখতে হবে, কোন অংশটা কি হয়। হ্যাঁ, এটা পরীক্ষার মধ্যে আসে, এমসিকিউর মধ্যে আসে, এমসিকিউ সলভের মধ্যে তোমরা দেখছো। সো এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, একটা পুংগ্যামেট এই ডিম্বাণুর সাথে নিষেক গঠন করে, যুক্ত হয়, আর একটা পুংগ্যামেট এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যা যুক্ত হয়। সো সেকেন্ডারি নিউক্লিয়াসের মধ্যে আগে থেকে দুইটা নিউক্লিয়াস ছিল, আরো একটা নিউক্লিয়াস গেল, টোটাল তিনটা নিউক্লিয়াস হলো। তার মানে 3N বিশিষ্ট ট্রিপ্লয়েড কোষ তৈরি করে, ট্রিপ্লয়েড কোষ তৈরি করে 3N বিশিষ্ট। এখান থেকে কি তৈরি হয়, শস্য তৈরি করে, শস্য তৈরি হয়, এখান থেকে কি হয়, শস্য তৈরি হয়। আর এখানে এই যে একটা পুংগ্যামেট যে ডিম্বাণুর সাথে জাইগোট গঠন করে, এটার সাথে কি গঠন করে, জাইগোট গঠন করে, এখান থেকে ভ্রূণ তৈরি হয়, টোটাল যে ডিম্বকটা আছে এটা বীজে পরিণত হয়ে যায়, টোটাল ডিম্বক বীজে পরিণত হয়ে যায়, সহকারী কোষগুলো নষ্ট হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। সো এই যে ভ্রূণ থাকে, ভ্রূণ থেকে পরবর্তীতে কি হবে, বীজ তৈরি হবে। এখন কথা হচ্ছে যে টোটাল এই পুরা অংশটাই, পুরা ডিম্বকটাই বীজ তৈরি হয়ে যাবে। ভ্রূণটা হলো মূলত জীবন, এখান থেকে গাছ বেরোবে। সো এই শস্য কোষটা কি, শস্য কোষটা হলো এই যে ভ্রূণটা যে তৈরি হলো, ভ্রূণের কি খাদ্য খাওয়ার দরকার আছে না, তো খাদ্যটা কই থেকে পাবে, বীজটা তো বেঁচে থাকতে হবে। তো এই যে এখানে যে ভ্রূণটা তৈরি হয়, জাস্ট এটাকে আমি যদি চিন্তা করি, এখানে শস্য তৈরি হলো, ওকে ফাইন, এখানে শস্য তৈরি হলো, পুরাটা শস্য হয়ে যায়। আর এখানে
এই যে এখানে একটা জায়গায় চুপচাপ ভ্রূণটা তৈরি হয়, ভ্রূণটা তৈরি হয় বসে থাকে, এই জায়গাটা ভ্রূণ তৈরি হয়, বা এই জায়গাটা হলো ভ্রূণ তৈরি হলো, এটা হলো ভ্রূণ, আর এই পুরা অংশটা হলো শস্য তৈরি হলো। তো এই ভ্রূণটা বেঁচে থাকার জন্য অনেক খাদ্য প্রয়োজন হয়। ভ্রূণটা একটা বীজ তো অনেকদিন যাবত থাকে, গাছ থেকে ফলের মধ্যে থাকে, ফল থেকে পরে অনেকদিন যাবত থাকে, এরপর আস্তে আস্তে সেটা গাছ বেরোয়। সে এতদিন পর্যন্ত এই ভ্রূণটা বেঁচে থাকবে কিভাবে? এই যে শস্যকোষ আছে, শস্যকোষের কাছ থেকে সে উপাদান, পানি, প্রয়োজনীয় খনিজ উপাদান যা আছে সবকিছু শোষণ করে করে আস্তে আস্তে এই ভ্রূণটা বেঁচে থাকবে। এর জন্য যত সময় যাবে বীজটা আস্তে আস্তে শস্য কমে থাকবে, শস্য আস্তে আস্তে কমতে থাকবে। এই শস্য যতদিন আছে ততদিন বীজটা বেঁচে থাকবে। শস্য একসময় নিঃশেষ হয়ে যাবে, বীজটা মরে যাবে গা। সো এর মধ্যে যদি মাটিতে রোপণ করা হয় তাহলে এখান থেকে গাছ হবে। কথা কি বুঝছো? ভ্রূণটাকে ধরে রাখে, বাঁচিয়ে রাখে হলো এই শস্য। শস্যের ওপর শস্যকে খেয়ে ভ্রূণটা বেঁচে থাকে, সেই হলো শস্য। হ্যাঁ, এই জন্য হলো একটা বীজ অনেকদিন পর্যন্ত টাটকা থাকে, ভালো থাকে, কিন্তু তবে ওই বীজটা আস্তে আস্তে ছোট হইতে থাকে। হ্যাঁ, মানে ঠ্যাপসা হইতে থাকে। একটা সময় যেমন আমের আটে, ভালো করে খেয়াল করবা। যাই হোক, এটা বিস্তারিত ব্যাখ্যা, বেসিক ক্লাসগুলো আমাদের এগুলো বলা হয়। গ নাম্বারের জন্য ডিএনএ রাসায়নিক গঠন, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, ডিএনএর চিত্র আঁকার চেষ্টা করব, ঠিক আছে? সো বা পরীক্ষার মধ্যে যদি ডিএনএ রাসায়নিক গঠন আসে তাহলে খুব ইজিলি আমরা হচ্ছে ডিএনএ চিত্র আঁকবো, যে 1 2 3 4 5 6, 6টা দাগ দিয়ে দিব, ডিএনএ চিত্র হয়ে যাবে। সো এই যে 6টা দাগ দিলাম। তারপরে হচ্ছে কি এই পাশে আমি 6টা দাগ দিব একটু উপরের দিকে, 1 2 3 4 5 6 হয়ে গেছে। এই যে এখানে যেরকম করে বক্স দিব, এই যেরকম করে বক্স দিব, এই যেরকম এরকম করে বক্স দিব। ওকে ফাইন, এই যে বক্সগুলা দিয়ে নিলাম, এগুলা হচ্ছে ডিএনএর যে 5 কার্বনযুক্ত শর্করা হচ্ছে এগুলা। সো এই যে বক্সগুলা দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন এই বক্সগুলো হচ্ছে নিচের দিকে হবে, এগুলা একটু নিচের দিকে হবে। সো এগুলা গেছে উপরের দিকে, এগুলা আসবে নিচের দিকে, এটা একটু মাথায় রাখবা। সো আমার ডিএনএর রাসায়নিক গঠন প্রায় কমপ্লিট। এই যে, সো এগুলা হচ্ছে কি 5 কার্বনযুক্ত শর্করা, এগুলাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এগুলা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, এগুলাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো ডিএনএর মধ্যে কি থাকে? 5 কার্বনযুক্ত শর্করার সাথে অজৈব ফসফেট থাকে। এই যে অজৈব ফসফেটগুলো হচ্ছে, এই যে অজৈব ফসফেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। এগুলা হচ্ছে এই যে এরকম এদের সাথে যুক্ত থাকে। সো এই যে পি, এগুলা একটু এরকম করে একটু বাগায় দেয় আর কি এই ইয়াটা, এটা কোনো সমস্যা না, সোজা দাগ দিলে হবে। সো এই গেল, এই মোটামুটি এই হলো ডিএনএ রাসায়নিক গঠনের অর্ধেকটা শেষ। এখন হচ্ছে আমরা জানি ডিএনএর মধ্যে 5 কার্বনযুক্ত শর্করা থাকে, অজৈব ফসফেট থাকে, আর নাইট্রোজেন ঘটিত বেস। নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে কি থাকে? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, AGCT। সো আমি যেটা করবো, এই যে AGCT AG। সো এখন আরেকটা যে কাজটা করতে হবে, এ বরাবর টি হবে দ্বিবন্ধন হবে, জি বরাবর সি হবে 3 বন্ধন হবে। সি বরাবর জি 3 বন্ধন, টি এর সাথে টি বরাবর এ দ্বিবন্ধন, টি বরাবর এ বরাবর টি দ্বিবন্ধন, এ বরাবর টি দ্বিবন্ধন, জি বরাবর সি 3 বন্ধন। তারপরে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যে এর সাথে টি এর দ্বিবন্ধন হবে, সি এর সাথে জি এর 3 বন্ধন হবে। ব্যাস, এটা ঠিক রাখলেই হলো এই ডিএনএ রাসায়নিক গঠন। সো ডিএনএ রাসায়নিক গঠন যদি পরীক্ষার মধ্যে আসে, আর তুমি যদি এরকম একটা ডিএনএ রাসায়নিক গঠনের স্ট্রাকচার দিয়ে দাও, তাহলে এটাতে তুমি একেবারে ফুল মার্কস 3 পাবা। সো এখানে আমি চিত্র লিখবো, এখানে আমি কি করব? চিত্র দিব। চিত্র হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন, ডিএনএ রাসায়নিক গঠন। ব্যাস, হয়ে গেছে। এরপর হচ্ছে আরএনএ রাসায়নিক গঠন, যেটা আরএনএ রাসায়নিক গঠনের জন্য চিত্র জাস্ট এই যেরকম একটা চিত্র দিলেই হবে। আরএনএ রাসায়নিক গঠন, ডিএনএ হলো দ্বিসূত্রক, আরএনএ হলো একসূত্রক। জাস্ট এখানে AGCU, যেমন এই যে AGCU, তারপর হচ্ছে এই যে AGCU, AGCU, ইউ বরাবর থাকবে এ, জি বরাবর থাকবে সি, সি বরাবর থাকবে জি, এ বরাবর থাকবে ইউ। এই যেরকম এর সাথে এই যে তারপরে AGC, এই যে আরএনএর চিত্র। এই যে চিত্র হচ্ছে কি আরএনএ,
চিত্র হচ্ছে আরএনএ। এই যে ডিএনএ, সহজ ভাষায় ডিএনএ অনুলিপন বলে দেই। এটা হলো ধরো ডিএনএ, এটা হলো ডিএনএ। তো ডিএনএ অনুলিপন হলো ডিএনএর যে দুটো সূত্রক আছে, সূত্রক দুটার মধ্যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এই হাইড্রোজেন বন্ধনগুলা এই সূত্রক দুটো পরস্পর হতে, এই দুটো সূত্রকের মধ্যে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ শুরু হলে পরস্পর সূত্রক দুটো পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায়। তো পুরাতন সূত্রকগুলা কি করে, তাদের অনুরূপ অনুরূপ নতুন পরিপূরক সূত্র গঠন করে। পুরাতন সূত্রগুলা তাদের অনুরূপ নতুন পরিপূরক সূত্র গঠন করে। এভাবে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হয়। তো এইখানে যে নতুন ডিএনএটা সৃষ্টি হলো, নতুন ডিএনএর মধ্যে একটা পুরাতন সূত্রক থাকে আর একটা নতুন সূত্রক থাকে। যেহেতু নতুন ডিএনএটা একটা পুরাতন সূত্রক এবং একটা নতুন সূত্রকের সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ আগে থেকেই অর্ধেক থাকে আর নতুন করে অর্ধেক তৈরি হয়, এই জন্য এটাকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলে। ডিএনএ অনুলিপনের জন্য যদি পরীক্ষার মধ্যে আসে, তাহলে গ নাম্বারের মধ্যে আসবে, কেউ পরীক্ষার মধ্যে চিত্র দিবা না, তুমি চিত্র দিবা, তুমি চিত্র দিবা। সো কিভাবে চিত্র দিবা আমি দেখাই। এই যে এটা দিবা হলো পুরাতন ডিএনএ, এটা দিবা পুরাতন ডিএনএ। এই যে এখানে দাগ দিবা, এটা দিবা পুরাতন সূত্রক, পুরাতন সূত্রক, পুরাতন সূত্রক। এই যে এটা 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 হলো এটা হলো এটা হলো নতুন সূত্রক, নতুন সূত্রক, সূত্রক। তবে হ্যাঁ দাগ দিয়ে এটা দিবা অপত্য ডিএনএ, অপত্য ডিএনএ। সো এটা হলো পুরাতন ডিএনএ, বা হলো এটাকে দিতে পারো মাতৃ ডিএনএ, এটাকে আমরা দিতে পারি কি মাতৃ ডিএনএ। সো এরকম একটা চিত্র যদি থাকে, এরকম চিত্র, এই যেখানে চিত্র দিব, চিত্র হচ্ছে কি, চিত্র হচ্ছে ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপন। সো এরকম একটা চিত্র যদি থাকে তাহলে এইটাতে আমি 3-এ 3 পাবো। সো ডিএনএ টেস্টটা কিভাবে করা হয়, জাস্ট আমরা একেবারে সহজভাবে, এটা সহজ বায়োলজি বইয়ের মধ্যে খুবই সুন্দর করে আমি গ্রাফ করে দিছি। এটা মনে হয় বাংলাদেশে কোনো বইয়ের মধ্যে এই গ্রাফটা এত সুন্দর করে দেওয়া নাই। জাস্ট তোমরা এই যে এখন যে একটা ছক করে তুমি এইভাবে এই ডিএনএ টেস্টের একটা ছক রেখাচিত্র দিয়ে তারপরে হচ্ছে বর্ণনাটা দেবে, খুব ভালো হবে। প্রথম স্টেপ হচ্ছে নমুনা সংগ্রহ করা, নমুনা সংগ্রহ। সো নমুনা সংগ্রহ, নমুনা মানে কি, এখানে মাথার চুল হইতে পারে, মুখের লালা হইতে পারে, রক্ত হইতে পারে, মাংসপেশি হইতে পারে, বীর্য হইতে পারে, এগুলা হচ্ছে নমুনা। সো নমুনাটা সংগ্রহ করা হলো। তারপরে নমুনা সংগ্রহ করার পরে হচ্ছে এই নমুনাটা ল্যাবে নিয়ে যাওয়া হবে। ল্যাবে নিয়ে গেলে নমুনা থেকে ডিএনএটা পৃথক করা হয়। নমুনা থেকে কি করা হয়, এই যে নমুনা থেকে ডিএনএ পৃথক করা হয়, পৃথক করা হয় নমুনা থেকে। এরপরে হলো ডিএনএটা পৃথক করা হয়। ডিএনএটা পৃথক করার পরে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএটাকে ছোট ছোট টুকরায় কাটা হয়। ডিএনএকে ছোট ছোট টুকরায় টুকরা করা হয়। ডিএনএটাকে কাটা হয়, যে নমুনা থেকে যে ডিএনএ গুলো পাওয়া গেলে ছোট ছোট টুকরা করা হয়। সো ছোট ছোট টুকরা করা যে হয়, ছোট ছোট টুকরা করা হয় কি এনজাইম দ্বারা, ডিএনএ কাটার জন্য যে এনজাইম দ্বারা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ কাটা হলো। যখন ডিএনএ কাটা হলো তখন এই নমুনা থেকে দৈর্ঘ্য অনুসারে ডিএনএ বিভিন্ন ব্যান্ড আলাদা করা হয়। তো ডিএনএ সব টুকরায় তো এক সমান হয় না, কিছু বড় হয়, কিছু ছোট হয়, কিছু মাঝারি, এরকম। সো দৈর্ঘ্য অনুসারে ডিএনএর ব্যান্ড, বিভিন্ন ব্যান্ড আলাদা করা হয়। আচ্ছা, দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আলাদা করলো। এরপর হচ্ছে ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার মধ্যে আলো ফেলা হয়। ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ায় এর ভিতর কি করা হয়, আলো ফেলা হয়। আলো ফেললে তো এটা যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়া আলো ফেললে কি হয়, তো এই যে ডিএনএ ব্যান্ডগুলা যে আলাদা করছে, এগুলা বিভিন্ন রঙের একটা বিভিন্ন রং প্রদর্শন করে। সো ডিএনএ গুলো বিভিন্ন রং প্রদর্শন করে, বিভিন্ন রং প্রদর্শন করে। এটাকে আমরা রং প্রদর্শন করে না লিখে আমরা দৃশ্যমান ব্যান্ডের সারি নির্ণয় আমরা এটা লিখতে পারি। সো বিভিন্ন রং প্রদর্শন করে, তখন হচ্ছে যে ব্যান্ডগুলা কিভাবে কি কালার দেখা যায়। সো এটা হলো দৃশ্যমান ব্যান্ডের সারিগুলা নির্ণয় করা হয়। সো এই যে নির্ণয় করা হলো, বিভিন্ন যে কালার প্রদর্শন করে এটার উপর করে নমুনাটা শনাক্ত করা হয়। এরপরে কি করা হয়, নমুনা
শনাক্ত করা হয়। জাস্ট ডিএনএ টেস্টটা অনেক কঠিন জিনিস, এটা আমি একেবারে সহজভাবে আমি বলছি। এই যে চিত্র আমি লিখবো, চিত্র হচ্ছে ডিএনএ টেস্টের ব্লক চিত্র, ডিএনএ টেস্টের ব্লক চিত্র। লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা কি, এই টাইপের যে ধরনের প্রশ্ন আসুক একটা গ্রাফ চিত্র করে দিব, এটার উপর বেস করে তোমরা দিবা। প্রথমে হচ্ছে মায়ের ক্রোমোজোম হচ্ছে কি, এই যে এখানে দিবা 44 প্লাস XX। এই যে আমি যেভাবে করে দিব এইভাবেই পরীক্ষায় দিবা, 4 4 পাবা নিশ্চিত। এটা যদি থাকে 4 4 পাবা। এরপরে দিবা বাবা, এরপরে দিবা হচ্ছে বাবা, এই যে 44 মানে 22 জোড়া অটোজোম, 44টা অটোজোম, 22 জোড়া 44টা, আর হ্যান্ডেল X, এই হলো Y, এই হলো বাবা। ওকে, এরপর তুমি হলো জি মানে হচ্ছে গ্যামেট দিবে। এখানে গ্যামেট কি হবে, এই যে এখানে গ্যামেট হবে 44-এর অর্ধেক হলো 22 প্লাস এই যে একটা X, এই যে গ্যামেট হবে 44 অর্ধেক 22 প্লাস এই যে আর একটা X। এরপর বাবার ক্ষেত্রে গ্যামেট কি হবে, এই যে 22 প্লাস এই যে X, বাবার ক্ষেত্রে আরেকটা গ্যামেট কি হবে 22 প্লাস এই যে Y। সো এই যে আমার গ্যামেট হয়েছে। এখন হচ্ছে যে আমি এই যে দাগ টেনে হচ্ছে দিব। সো এই যে এখান থেকে আমি দুটো দাগ টানবো, এই যে একটা এখানে আর একটা এখানে, একটা এখানে। তাহলে কি হলো, এটা কি হলো, এটা হচ্ছে আমার 22 আর 22 মিলে হলো 44 প্লাস এই X আর এই X মিলে হলো XX, তার মানে এটা হচ্ছে আমার মেয়ে। আবার হচ্ছে যে এই যে 22 আর 22 মিলে হচ্ছে 44 প্লাস এই X আর এই Y, এইটা মিলে হচ্ছে আমার ছেলে। ওকে ফাইন। তো এখান থেকে প্রথমে দুইটা নিছিলাম, সেম এখন এখান থেকেও দুইটা নিব। এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম, এই যে এটার সাথে একটা দিলাম, এটার সাথে একটা দিলাম। সো এটা আমার হচ্ছে 22 আর 22 মিলে হলো 44 প্লাস এই যে X আর X মিলে হলো XX, তার মানে এটা হচ্ছে আমার মেয়ে। আবার হচ্ছে এই যে এটাও সেম ভাবে 22 মিলে হচ্ছে 44 প্লাস এখানে X এখানে Y, XY, এই হচ্ছে আমার ছেলে, এই হচ্ছে ছেলে। সো এই গ্রাফটা আমি দিব। এখন এখানে চিত্র দিব যে সন্তানের লিঙ্গ নির্ধারণ। এখানে চিত্র দিব কি, চিত্র দিব হচ্ছে লিঙ্গ নির্ধারণ।